এখন আমরা পড়ব ব্রাউনীয় গতির তাৎপর্য। ব্রাউনীয় গতির তাৎপর্য একটু চিন্তা করো। এই যে কলয়েডাল কণাগুলো যে আছে, এই কণাগুলোর মধ্যে কি আছে স্যার? অভিকর্ষ বল আছে না? এখানে কি আছে? অভিকর্ষজ ত্বরণ আছে। অভিকর্ষজ ত্বরণের কারণে কি হয়? তারা অলওয়েজ নিচের দিকে আসতে থাকে। তো নিচের দিকে আসতে আসতে কি হয়? কণাগুলো একজনের সাথে আরেকজন এভাবে মিশে যায়। মিশে গিয়ে সে কি করে? এখানে একটা অধক্ষেপ সৃষ্টি করে। কি করে? অধক্ষেপ সৃষ্টি করে। এখন কোন দ্রবণে যদি দ্রব অভিকর্ষ ত্বরণের আকর্ষণের কারণে সে যদি অধক্ষেপ সৃষ্টি করে, তাহলে তো সেটা দ্রবণ থাকলো না। তাহলে তো হচ্ছে আমার দ্রবণ থেকে দ্রবটা পৃথক হয়ে গেল। তা তো হওয়া যাবে না, কারণ দ্রবণ থাকতে গেলে দ্রবকে অবশ্যই দ্রাবক কি করতে হবে? সব সময় মিশে থাকতে হবে। তাহলে ব্রাউনীয় গতির কারণে, ব্রাউনীয় গতির দরুন বা কারণে এই কণাগুলো কি হয়? সব সময় একজন আরেকজনকে কি করে? সংঘর্ষ দিবে। সব সময় একজন আরেকজনকে কি করবে? সংঘর্ষ প্রদান করবে। এভাবে একটা কণা ঠিক আরেকটা কণাকে সংঘর্ষ প্রদান করবে, এটা এটাকে প্রদান করবে, এটা এটাকে প্রদান করবে, এটা অন্য একটা পরমাণুকে সংঘর্ষ প্রদান করবে। এভাবে সংঘর্ষ দিতে দিতে সবসময় কি হয়? দ্রবের কণাগুলা চলমান থাকে, যে কারণে অভিকর্ষ ত্বরণের প্রভাবে তারা একসাথে মিশে অধক্ষেপ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ এরা কি হচ্ছে? দ্রাবকে সর্বদা গতিশীল থাকে। গতিশীল অবস্থায় কি করে? গতিশীল অবস্থায় মিশে থাকে। মিশে থাকে, মনে থাকবে। এটা হচ্ছে ব্রাউনীয় গতির তাৎপর্য। আর হচ্ছে এদের যে গতিগুলো, সেই গতিগুলো হচ্ছে বিশৃঙ্খল গতি। এই যে কণাসমূহের, দ্রবের কণাসমূহের গতিসমূহ হচ্ছে বিশৃঙ্খল। যে কারণে কোন কণা তার গতিপথের যাত্রাকালে যদি তার গতি স্থিমিত হয়ে যায়, অপর একটা গতিশীল কণার দ্রুত সংঘর্ষের কারণে স্থিমিত হয়ে যাওয়া গতি আবার বৃদ্ধি পায় এবং সতত সে কি করে থাকে? দ্রাবকে গতিশীল অবস্থায় ঘুরতে থাকে, অর্থাৎ মিশে থাকে, মানে অসমসত্ব মিশ্রণ হিসেবে মিশে থাকে, অধক্ষেপ্ত হয় না। এটাই হচ্ছে ব্রাউনীয় গতির তাৎপর্য। পরীক্ষায় যদি আসে যে ব্রাউনীয় গতির তাৎপর্য কি, তাহলে দুটো পয়েন্টে লিখতে হবে। একটি পয়েন্ট হচ্ছে যে ব্রাউনীয় গতির কারণে কণাগুলা অভিকর্ষ ত্বরণের প্রভাবে যে অধক্ষেপ সৃষ্টি করার কথা, সেটা করতে পারে না। অর্থাৎ দ্রবণে সবসময় গতিশীল থাকে এবং মিশে থাকে, দ্রবণ তৈরি করে। দ্বিতীয় কথা হচ্ছে যে কণাগুলার গতিসমূহ হচ্ছে বিশৃঙ্খল গতি। ক্লিয়ার? ঠিক আছে, ব্রাউনীয় গতি শেষ। এখন আমরা পড়ব টিন্ডাল প্রভাব। মধ্যে 1 মিনিট একটু কথা বলি। আপনারা তো এখন ছোট না, শিশু 1 বা ক্লাস 1, 2, 3 তে পড়েন না, প্রাথমিক পর্যায়ে পড়েন না। প্রাথমিক পর্যায়ে টিচারদের দায়িত্ব হচ্ছে হাতে ধরে ধরে পড়ানো। কিন্তু যখন আপনারা এখন কি যথেষ্ট ম্যাচিওর, উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্ট, ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবেন, মেডিকেলে যাবেন বা ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, বা কারো স্বপ্ন হচ্ছে যে ভালো ব্যবসায় বসা, বিজনেস করা, কর্পোরেট সেক্টরে যাওয়া, তাদের ক্ষেত্রে মাথায় একটা কথা রাখতে হবে যে আমার জীবনযাপন করতে হবে আমার নিজ তাগিদে, নিজের চাহিদায় নিজের তাগিদে করতে হবে। অর্থাৎ কেন বললাম এই কথাটা? একজন টিচার কখনোই ধরে ধরে একটা চ্যাপ্টার আপনাকে পড়ায় দিতে পারবে না, কখনোই সম্ভব না। এই জিনিসটা বুঝতে হবে, কারণ সিলেবাস অনেক বড়। আমাদের কাজটা হচ্ছে যে আপনার একটা চ্যাপ্টারে, একটা টপিকে যে জায়গাটাতে সমস্যা হওয়ার কথা বলে আমরা মনে করি, সেই টপিকগুলো হচ্ছে বিস্তারিত আমরা পড়াই। কিন্তু স্যার পড়ানোর পরে, এটা আমি না, প্রত্যেক শিক্ষকই একদম মন থেকে চেষ্টা করে, আন্তরিকভাবে চেষ্টা করে যে তার স্টুডেন্টদের হচ্ছে বেসিক যে নলেজটা আছে সেটা ভালোভাবে প্রদান করার জন্য। এখন স্টুডেন্টকেও তো নিতে হবে।
ক্লাসের পর আপনাদের দায়িত্ব থাকবে বাসায় যাওয়া, বা যারা এটা হচ্ছে অফলাইন প্রাইভেট পড়ার কথা বলতেছি, প্রাইভেট পড়া শেষ, অল্প বিস্তর একটু ঘোরাঘুরি করে মানে রিফ্রেশমেন্ট নিয়ে বাসায় চলে যেতে হবে। যাওয়ার পরে ওই দিনেই স্যার যতটুকু টপিক পড়াইছে, যতটা পৃষ্ঠা পড়াইছে, সেটা হচ্ছে ভালোভাবে নিজে পড়ে ফেলতে হবে, এবং সেখান থেকে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ ইনফরমেশন আপনাকে আত্মস্থ করে নিতে হবে। তাহলেই প্রিপারেশনটা কি হবে, একটা সময় ছোট ছোট বালুকণার মতো আর বিন্দু বিন্দু জলের মতো মহাসাগর হয়ে যাবে আর মহাদেশ হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার আগে দেখবেন যে আপনার প্রিপারেশন আপনি যতটুকু চাইছেন তার চাইতে অনেক বেশি ভালো প্রিপারেশন হয়ে গেছে, এবং পরীক্ষা দেবেন হাসি খুশি মনে, আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার হবে খুব সুন্দর মসৃণ। অর্থাৎ প্রাইভেটে আমরা যা পড়বো, জিস্ট অংশটুকু পড়বো, সেটা গিয়ে হচ্ছে ইলাবোরেটলি আমরা বাসায় কি করব, নিজেরা অধ্যয়ন করব এবং লিখব। ঠিক আছে, এখন আমরা চলে আসবো হচ্ছে টিন্ডাল প্রভাব। দ্বিতীয় টপিক হচ্ছে টিন্ডাল প্রভাব। আমরা বুঝতেই পারতেছি যে বিজ্ঞানী আবিষ্কার করছিল তার নাম হচ্ছে কি টিন্ডাল। ঠিক আছে, এখন টিন্ডাল প্রভাবের মূল সার কথা হচ্ছে যে কলয়েড কণাগুলো, অর্থাৎ দ্রবণে বিদ্যমান কলয়েড কণাসমূহ কি করে নির্দিষ্ট আলো সহকারে জ্বলজ্বল করে। কেন জ্বলজ্বল করে তার ব্যাখ্যা প্রদান করতে হচ্ছে বিজ্ঞানী টিন্ডাল। কিভাবে, কিছু বিষয় আছে, কিছু তথ্যগুলো একটু মনে রাখেন, মাথায় রাখতে হবে। অনেক প্রকার আলো আছে, তাড়িত চুম্বক তরঙ্গ, মাইক্রোওয়েভ, এক্স-রে, রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে আপনার অতিবেগুনি অঞ্চল, অবলোহিত অঞ্চল। এর মধ্যে ছোট একটা পরিসর আছে, সেটাকে বলে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান আলোক অঞ্চল। একমাত্র এই দৃশ্যমান অঞ্চলের আলোগুলোই আমাদের চোখে প্রতিফলিত হয়, অর্থাৎ আমরা দেখতে পারি, আমাদের স্মৃতিতে ক্যাচ করতে পারি। অন্যান্য যে তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ক্ষুদ্র বা বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে রশ্মিগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের রেটিনা ক্যাপচার করতে পারে না, সো আমরা ওগুলোকে দেখতে পাই না। 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তাদের রেঞ্জ। সর্বনিম্ন 380 ন্যানোমিটার যে আলোর তরঙ্গদৈর্ঘ্য থাকবে সেটা থেকে আমাদের দেখা শুরু, আর সর্বোচ্চ 780 ন্যানোমিটার বিশিষ্ট যে আলোটা আমাদের চোখে প্রতিফলিত হবে, সেই আলোটা দেখার মধ্য দিয়ে আমাদের শেষ দেখার ক্যাপাসিটি। এর মধ্যে হচ্ছে 7টা রং আছে। একটা হচ্ছে VIBGYOR, ভিবগার, বাংলায় কি বলে, বেনিয়া সহ বলা। বুঝতে হবে প্রত্যেকটা নাম আছে। ভি দিয়ে কি বোঝায়, ভায়োলেট, বা হচ্ছে আমরা কেউ কি বলি, বেগুনি বলি, আবার কোন বইয়ে দেওয়া আছে আসমানি বলি, সেটা আপনারা নিজেরা বুঝে নেবেন, আমাদের ভুল হতে পারে। ইন্ডিগো এটাকে আমরা অনেক সময় বলি কি আসমানি, আবার দেখবেন যে অনেকে আবার বলে নীল। তারপর হচ্ছে নীল বলতে তো নরমালি ব্লুকে বোঝায়, নীল। এরপর হচ্ছে গ্রিন বা কি সবুজ। এরপর একটু এদিক চলে আসে ইয়েলো, ইয়েলো হচ্ছে কি হলুদ। এরপরে হচ্ছে আপনার অরেঞ্জ, অরেঞ্জ মানে কি কমলা। এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে লাল বা রেড, অর্থাৎ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, মানে শক্তি কম, সবচেয়ে কম। আর ভায়োলেট বা বেগুনির
তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে ছোট, যে কারণে তার শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। এটাই নিয়তি। আপনাদের হচ্ছে অবগতির জন্য জাস্ট একটু আমরা পুরনো পাঠ্যক্রমকে একটু রিভাইজ করি। ধরেন এই যে একটা অনুপ্রস্থ তরঙ্গ এভাবে যায়, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাত। বাস হলো কথা। এখন শোনেন, একটা তরঙ্গ শীর্ষ আর হচ্ছে একটা তরঙ্গ পাত। তরঙ্গ শীর্ষ প্লাস কি তরঙ্গ পাত, জাস্ট একটি মিলে হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যাকে বলি ল্যাম্ডা। অথবা ধরে নিতে পারেন পরপর দুইটা তরঙ্গ শীর্ষ বা পরপর দুইটা তরঙ্গ পাত, এই আর এই, পরপর তরঙ্গ শীর্ষ প্লাস হচ্ছে তরঙ্গ শীর্ষ ইকুয়াল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা, বা তরঙ্গ পাত প্লাস হচ্ছে কি তরঙ্গ পাত, এটা হচ্ছে আমার একটা ল্যাম্ডা। ঠিক আছে, ধরে নিয়েছি। তাহলে শুনুন, পরপর দুইটা তরঙ্গ শীর্ষের এই যে মধ্যবর্তী দূরত্ব, এই এতটুকু হচ্ছে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা, বা পরপর দুইটা তরঙ্গ পাতের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে কি আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা। অথবা একটা তরঙ্গ শীর্ষ আর হচ্ছে একটা তরঙ্গ পাত মিলে এই যে যতটুকু রেঞ্জ আছে সেটা হচ্ছে একটা ল্যাম্ডা। যে যেভাবে শনাক্ত করতে পারে তাই ঠিক। এখন আমার কথা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাতের মধ্যে পার্থক্য, কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কোথায় বা শক্তি একটু দেখবো আমরা। বলতো এই যে এই তরঙ্গটা যা আছে আর হচ্ছে এই তরঙ্গটা আছে, কার শক্তি বেশি কার কম? এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সো কি বলা যায় কম্পাঙ্ক বা শক্তি কম। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, তরঙ্গ দৈর্ঘ্য কম বা ছোট, সো আমরা বলতে পারি যে শক্তি বা কম্পাঙ্ক হচ্ছে বেশি, কম্পাঙ্ক হচ্ছে বেশি। মনে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে f is equal to বা ফ্রিকোয়েন্সি বলতে পারি যে 1 বাই কি ল্যাম্ডা প্রবাবিলিটি, দ্যাট মিন্স f is equal to 1 বাই ল্যাম্ডা। সো কিভাবে বলা যায় ল্যাম্ডা is equal to হচ্ছে 1 বাই f বলতে পারি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে বস্তুর ক্ষেত্রে, বস্তুর তরঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে v is equal to f ল্যাম্ডা, কিন্তু শক্তির ক্ষেত্রে মাথায় রাখবেন, শক্তির ক্ষেত্রে সেটা হবে c is equal to nu ল্যাম্ডা। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের একটা আলোচিত দুটো সূত্র, বিশেষত c is equal to nu ল্যাম্ডা। এটা হচ্ছে শক্তির ক্ষেত্রে। শক্তি কি আছে যেগুলোর ভর নাই, যেগুলো হচ্ছে আমরা কি করতে পারি না, আমাদের কি বলে আয়তন দখল করে না, আকার নাই, যেমন আলো শব্দ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব, c is equal to nu ল্যাম্ডা। কিন্তু যদি কোনো পদার্থ হয়, ধরেন কোনো একটা ইট ছুঁড়ে মারছেন বা একটা স্প্রিং এর সংকোচন প্রসারণ হয়েছে, তখন সেটা অবশ্যই কি আছে একটা কঠিন বস্তু সলিড, সো এই ক্ষেত্রে আমরা ধরব v is equal to f ল্যাম্ডা। এভাবে ক্যালকুলেশন করে করতে হবে। ঠিক আছে, এখন টিন্ডাল প্রভাবে টিন্ডাল বিজ্ঞানী বলছে যে কোন একটা আলো, মনে করেন কোন একটা আলো, সেটা 380 ন্যানোমিটার ধরলাম, এটা হচ্ছে ধরি বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা ইজ ইকুয়াল টু হচ্ছে 380 ন্যানোমিটার। টিন্ডাল বলতেছে যে কোণটা
শুনেন কি বলতেছি, যে কণার ব্যাস এই যে 2r, যে কণার ব্যাস উক্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক বা তার চাইতে অল্প একটু বেশি হয়, সেই কণাগুলো উক্ত আলোকে কি করবে, শোষণ করে সেম কালার দিয়ে বা রঙে আমাদের চোখে প্রতিফলিত করবে। বুঝে গেছে? শর্ত হচ্ছে কণার ব্যাস মানে কলয়েডাল কণার ব্যাস, কলয়েডাল কণার ব্যাস অবশ্যই হবে শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক বা তার চাইতে অল্প বেশি, অল্প বেশি। মাথায় রাখতে হবে কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। একমাত্র সেই কণাগুলো কি করবে, আলো শোষণ করবে এবং আমাদের চোখে প্রতিফলিত করবে। তখন আমরা ওই যে দ্রাবকে দ্রবীভূত যে কণাগুলো আছে না, ওগুলোকে দেখবো যে মিটমিট মিটমিট করে জ্বলতেছে বিভিন্ন কালার দিয়ে। এই নিয়মের বাইরে কখনোই কোন কলয়েডাল কণা কোন দ্রবণে মিশে থেকে কোন বর্ণ প্রদর্শন করবে না। এই টিন্ডাল, বিজ্ঞানী টিন্ডালের যে সূত্রটা বলা হয়েছে, থিওরি, এই থিওরির উপর ভিত্তি করে বিজ্ঞানী জিগমন্ডি, বুঝতে হবে, শুনুন কি বলছে। এই ভদ্রলোকের তত্ত্বের উপর নির্ভর করে বিজ্ঞানী জিগমন্ডি কি বের করছেন, আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করছেন। আলট্রা মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ কি করেন, আবিষ্কার করেন। মাথায় থাকবে, আমরা যা পড়তেছি হাজারিনাক স্যারের বই থেকে সবগুলো পড়তেছে। হাজারিনাক স্যারের বই বিস্তারিত সব বিবরণ দেওয়া আছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে ফেলবেন, একটা লাইনের জন্য মিস না যায়। ঠিক আছে, এখন যেমন আমরা একটা উদাহরণ দিই, সিলভার সল আর হচ্ছে সিলভার সল। আমরা একটা উদাহরণ দিই, দুইটাই হচ্ছে সিলভার সল নিয়ে। দেখেন, বড় কলয়েডাল কণা, এই যে দেখেন সিলভার, এখানে কি লিখছি, সল লিখছি। আসবো কেন সল বলা হয়েছে। এই সিলভার সল আর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কলয়েডাল কণা হচ্ছে, এটাও কি সিলভার সল। এটার সিলভারের কণার আকারটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। কারা কি রকম কালার দিবে, সে হচ্ছে, আমরা যদি ভুল না করি, বড় সিলভার সল কালার দিবে হচ্ছে বেগুনি, আর ছোট সিলভার সল দিবে হচ্ছে হলুদাভ কমলা, হলুদাভ কমলা। তাহলে বোঝেন নিশ্চয়ই বড় যে সিলভার পরমাণুটা আছে, কণা আছে, তার ব্যাস ওই যে বেগুনি বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে না, তার সমান অথবা তার চেয়ে অল্প একটু বড়, যে কারণে সে বেগুনি বর্ণ শোষণ করছে এবং আমাদের চোখে প্রতিফলিত করছে। ক্ষুদ্র কলয়েডাল কণার যে সিলভার কণাটা আছে, সেটার ব্যাস খুব সম্ভবত না, হালকা হলুদ আর হচ্ছে কমলা মধ্যবর্তী যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটার সমান অথবা তার চেয়ে একটু বেশি ছিল, বিধায় সে হচ্ছে কি ওই হালকা হলুদ আর কমলা দুটো রঙকে একসাথে শোষণ করে আমাদের চোখে প্রতিফলিত করছে। যে কারণে আমরা এই ক্ষুদ্র কলয়েডাল কণার হচ্ছে ওই পানিতে দ্রবীভূত ক্ষুদ্র ক্ষুদ্র যে এই সিলভারের কণাগুলোর কালার আমরা দেখতে পারতেছি হচ্ছে আমাদের চোখে ভাসবে হলুদাভ কমলা। বুঝতে পারছি?
এই ব্যাখ্যাটাই হচ্ছে টিন্ডাল প্রভাবের তত্ত্ব অনুযায়ী আসে। ঠিক আছে, আমরা মোটামুটি থিওরি পড়ে ফেললাম। এখন আমরা একটু দেখব ওই যে প্রথমে যে পড়ছিলাম কলয়েড কণার প্রকারভেদ, দ্রাবক আকর্ষী কলয়েড আর হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। দ্রাবক আকর্ষী কলয়েড নিয়ে আমাদের তেমন এইচএসসি তে পড়তে হবে না, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েড কণা নিয়ে পড়তে হবে। বিশেষত দ্রাবক বিকর্ষী কলয়েড কিভাবে গঠিত হয়, কিভাবে উৎপন্ন হচ্ছে, কিভাবে সে আলো বিক্ষিপ্ত করতেছে, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এবার আসি আমরা দ্রাবক বিকর্ষী কলয়েড কণার প্রস্তুতি, যেটা পানিকে এতটা সহ্য করতে পারবে না, পানি দেখলেই দূর 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 তাড়ায় দেবে। এরা কয়েকটা পদ্ধতি আছে, দেখেন। প্রথম পদ্ধতি হচ্ছে বিভাজন পদ্ধতি, দুই নম্বর পদ্ধতি হচ্ছে বিজারণ পদ্ধতি, তিন নম্বর হচ্ছে জারণ পদ্ধতি, মনে থাকবে। এইভাবে শিখে লিখে ফেলবেন। তারপর হচ্ছে প্রত্যেকটা বিস্তারিত বিবরণে গভীরে যাবেন। আচ্ছা, বিভাজন পদ্ধতি আমরা এখন আলোচনা করব। বিভাজন পদ্ধতি, এটাকে এক কথায় আমরা বলি পেপটাইজেশন বলবো। বুঝছেন না? পেপটাইজেশন মানে কি? প্রোটিন তৈরিকরণ, তাই তো? ওটা হচ্ছে বায়োলজিক্যাল টার্ম। শোনেন, পলিপেপটাইড সেটা হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান। মানে গাঠনিক উপাদান বলতে অনেকগুলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মিলে আপনার তারপর পলিপেপটাইড গুলো তৈরি করে। প্রোটিনকে ভাঙলে মূলত পলিপেপটাইড পাওয়া যায়। তবে ওই পেপটাইডের সাথে এই পেপটাইডের সম্পর্কটা আমরা না করলেই ভালো হয়। পেপটাইডেশন মানে হচ্ছে আমরা কি করব? বিভাজন করব। কিভাবে বিভাজন করব? ধরেন কথার কথা হচ্ছে এই যে সিলভার হাইড্রোক্সাইডটা ছিল, এই সিলভার হাইড্রোক্সাইড আমরা কি করছি? আচ্ছা, এখানে এই যে সিলভার হাইড্রোক্সাইড আমাদের দ্রবণটা ছিল, এখানে আমরা কি করছি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের লিকুইডটা মিশাই দিয়েছি। মিশাই দেওয়ার পরে কি হয়েছে স্যার? ধাতু আর অধাতু মিলে কি হয়েছে? সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়ে গেছে। আর হচ্ছে আমার হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে কি তৈরি করছে? এক অনু পানি তরল বা লিকুইড হিসেবে উৎপন্ন করছে। এই সিলভার হাইড্রোক্সাইড হচ্ছে এখানে টিক চিহ্ন থাকবে। দ্যাট মিন্স এটা হচ্ছে কি? আমার সাদা পদক্ষেপ সৃষ্টি করলো। এখন কোন একটা উৎপাদ যদি পদক্ষেপ সৃষ্টি করে তাহলে স্যার কি হবে? বিক্রিয়া কি আমার এটাকে মিশ্রণে থাকবে, নাকি মিশ্রণ থেকে একটা উৎপাদ যদি বের হয়ে যায় তাহলে সেই মিশ্রণটা আমার নষ্ট হয়ে যাবে? সো আমার মিশ্রণটাকে কি করতে হবে? ঠিক রাখতে হবে। তখন আমার কি করতে হবে? এই যে শব্দ উৎপন্ন হওয়া যে পদক্ষেপটা আছে না, এটাকে তড়িঘড়ি করে আমার সরায় নিয়ে আসতে হবে। খুব দ্রুত সরায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে এটাকে ডাইরেক্ট আবার কি করে ফেলতে হবে? একুয়াসে পরিণত করতে হবে। যেভাবেই হোক, যেভাবেই পারে, কঠিন অবস্থা থেকে এটাকে আবার দ্রবণে পরিণত করতে হবে সাথে সাথে, যাতে আমার দ্রবণটা কি থাকে? অটুট থাকে। এখন এটাকে কিভাবে করতে পারি? এটা করার একটা শর্ত হচ্ছে আমরা এই সিলভার ক্লোরাইডটাকে কি করব? এই যে দেখেন সিলভার ক্লোরাইডটা আছে না, এটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। কি করব? তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ করলে পরে কি হবে স্যার? সিলভার ক্লোরাইডটা হবে ডাইরেক্ট সিলভার আয়নে পরিণত হবে। এই যে দেখেন জলীয় দ্রবণে মিশে গেছে।
কঠিন অবস্থা থেকে অবস্থাগুলো খেয়াল করেন। সিলভার প্লেট সলিড ছিল, কঠিন ছিল, সেখান থেকে তড়িৎ বিশ্লেষণ করার সাথে সাথে সিলভার আয়ন কি হয়েছে আমার দ্রবীভূত হয়ে গেছে দ্রবণে, আর হচ্ছে এই যে ক্লোরাইড আয়নটা কি হয়েছে সেম দ্রবণে কি হয়ে গেছে দ্রবীভূত হয়ে গেছে। সো আমার কি হলো দ্রবণের যে হচ্ছে ধ্রুবকত্ব কনসিস্টেন্সি এটা কিন্তু আমার স্টেবল রয়ে গেল। এখানে একটা রিঅ্যাকশনে আমাদের সবসময় কনসিস্টেন্সি হচ্ছে কি করতে হবে, এটাকে রিলায়েবল রাখতে গেলে বা হচ্ছে সাস্টেইনেবল রাখতে গেলে তখন আমাদের কি করতে হবে, এটাকে অবশ্যই তড়িৎ বিশ্লেষণ করে এমন একটা রাস্তা বের করতে হবে যেখানে সে কঠিন অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ না পায়। এই জিনিসগুলো আমাদের রাখতে হবে। তাহলে পেপটাইজেশন এর সংজ্ঞাটা এবার আমরা একটু মিলাই নেই, আমরা বুঝবো যে শব্দ কোন রাসায়নিক বিক্রিয়ায় শব্দ অধক্ষিপ্ত হওয়া কোন যৌগকে দ্রুত তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পুনরায় দ্রবীভূত করার যে কৌশল বা প্রক্রিয়া এটাকে বলবো পেপটাইজেশন। পেপটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে দেখেন একটা যৌগ সে হচ্ছে দুটো আয়ন বা দুটো পরমাণু বা দুটো মৌল বা একাধিক মৌল আয়ন পরমাণুতে কি হয় সে বিভাজিত হয় বা বিশ্লিষ্ট হয়। এর জন্য এই পদ্ধতির নাম হচ্ছে বিভাজন পদ্ধতি। ক্লিয়ার? ঠিক আছে। এখন আমরা এই যে পেপটাইজেশন পদ্ধতি আছে তার একটা বাস্তব বিক্রিয়া দেখব কিভাবে আমরা এগুলো প্রয়োগ করি। আমরা একটু দেখব, দেখেন এই জায়গায় এই যে এখানে একটা যৌগ আছে না ফেরিক হাইড্রোক্সাইড FeOH3, ফেরিক হাইড্রোক্সাইড এটা হচ্ছে কঠিন অবস্থায় আছে, অবস্থাগুলো মেন বিক্রিয়ায় সবসময় অবস্থাগুলো দেখতে হবে। এখানে আপনি ফেরিক ক্লোরাইড যোগ করেন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করেন, ভালো করে খেয়াল করেন করছেন জলীয় দ্রবণ যোগ করলে পরে একটু দেখেন এটা আয়নিত হবে। কিভাবে আয়নিত হবে, একটা আয়রন সে তিনটা ইলেকট্রন ছেড়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে তিনটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোক্সিল একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে হচ্ছে 1 লিখতে হয় না, শুধু মাইনাস। এখানে তিনটা হাইড্রোক্সিল আছে বিধায় আমার হচ্ছে তিনটা 3OH-। আর ফেরিক ক্লোরাইডে দেখেন একটা আয়রন সে তিনটা ইলেকট্রন ত্যাগ করলো সেটা, আর হচ্ছে এই যে ক্লোরিন পরমাণু আছে কয়টা, তিনটা, একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে, সো তিনটা ক্লোরিন আমার ক্লোরাইড আয়ন এখানে সৃষ্টি হবে। বুঝা গেছে? ঠিক আছে। এখানে এটা তো আমরা বিশ্লেষণ করে দেখিয়ে দিছি নাকি, দেখাইছি। এই যে বিভাজন ফেরিক হাইড্রোক্সাইডের বিভাজনটা আমাদের দরকার নাই, দরকার হচ্ছে ফেরিক ক্লোরাইডের বিভাজনটা। বুঝতে পারছি? সো এখান থেকে আমাদের কাজ করবে ক্লোরাইড আয়ন, কাজ করবে না, কাজ করবে শুধুমাত্র হচ্ছে ফেরিক আয়ন আর হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। ওকে, এবার আমরা নতুন করে একটু রিঅ্যাকশনটা দেখি কি হয়। এই যে ফেরিক হাইড্রোক্সাইড এটা আপনার কঠিন অবস্থায় যা আছে এখানে একটা ফেরিক আয়ন চলে আসবে, সে হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত। এসে কি করবে একটু দেখেন, এই যে ফেরিক হাইড্রোক্সাইডটা আছে না এটার সাথে এই ফেরিক আয়ন জাস্ট বন্ধন তৈরি করবে, সংযুক্ত হয়ে যাবে। ওকে, যে কারণে ফেরিক হাইড্রোক্সাইডটা আর কঠিন অবস্থায় থাকতে পারবে না, সেটা দ্রবণে মিশে যেতে বাধ্য। অর্থাৎ আমরা কি পাইছি, সলিউশন পেয়ে গেছি, মানে দ্রবণ পেয়ে গেছি। এখন সেই দ্রবণ আমরা খুঁজে বের করবো এটা কি কলয়েড নাকি হচ্ছে সাসপেনশন তৈরি করলো নাকি কোয়াগুলেশন তৈরি করলো। খুব স্বাভাবিকভাবে যেহেতু এটা বিভাজন পদ্ধতির একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, সো এটা হচ্ছে কলয়েডাল জাতীয় যৌগ বা সে মিশ্রণ তৈরি করবে। ঠিক আছে, এখন এটাকে আমরা কি বলবো স্যার, এটাকে আমরা বলবো সল কণা। সল থেকে আসছে, এবার আমরা একটু বলি, এখানে আমরা একটু দেখব সল means solvated comes from solution, that means দ্রবণ। বোঝা, সলিউশন মানে হচ্ছে দ্রবণ, কোন একটা দ্রব
যদি দ্রবণে দ্রবীভূত থাকে তখন সেটাকে বলবো সলভেটেড বা দ্রবীভূত। দ্রবীভূত এই দ্রবীভূত অবস্থাটাকে আমরা ওই যে সংক্ষেপে একটু বলবো সল। তার মানে এই যৌগটা হচ্ছে কি আমার সল যৌগ। তবে অবশ্যই এই সলটা কি ধনাত্মক আয়নযুক্ত। কি আয়নযুক্ত? ধনাত্মক আয়ন যুক্ত। বুঝতে পারছি? এখন আমরা আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখব, পেপটাইজেশন। কিরকম? সিলভার ক্লোরাইড আমরা নিছি কঠিন অবস্থায়, সেটাতে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করছি। ওই যে দেখেন আমাদের মূল প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে কঠিন যে অদক্ষেপ সৃষ্টি হয়েছে সেটাকে দ্রবণে মিশিয়ে ফেলা। তাহলে এখান থেকে মূলত সিলভার আয়ন আর নাইট্রেট আয়ন আসবে। হ্যাঁ, এখন এখানে আমার কাজ করবে হচ্ছে সিলভার ক্লোরাইড সলিড, আর হচ্ছে এখানে যে সিলভার আয়নটা আছে না জলীয় দ্রবণে, সেটা হচ্ছে আমাদের লাগবে। এরা কি করবে? সিলভার ক্লোরাইড যে এই যে দেখেন এটা এখানে কি হবে? একোয়াস দ্রবীভূত হয়ে যাবে, আর এখানে সিলভার আয়নটা তো একোয়াসের সাথে থাকবে, থেকে যাবে। বাস, এটা হচ্ছে সল, ধনাত্মক আধানযুক্ত। ধনাত্মক আধান যুক্ত। ভালো করে দেখেন, বুঝে গেছে? এই মেকানিজম হচ্ছে আমাদের কি বিভাজন পদ্ধতি বা পেপটাইজেশনের মেকানিজম শেষ। এখন আমরা বলবো বিজারণ পদ্ধতির মেকানিজম। বিজারণ পদ্ধতির মেকানিজম। কিরকম মেকানিজম? এই যে দেখেন 2 অনু গোল্ড ক্লোরাইড আর হচ্ছে 3 অনু স্ট্যানাস ক্লোরাইড। ভালো করে বুঝেন, এটা হচ্ছে স্ট্যানাস। অল্প যোজনী, কম যোজনী থাকলে সেটা হচ্ছে আস, আর বেশি যোজনী থাকলে সেটা হচ্ছে ইক। যদি এখানে SnCl4 থাকতো, টিনের দুইটা জারণ নাম হয় বা যোজনী হয়, এটা হচ্ছে 2 আর এটা 4। অল্প যোজনী থাকলে সেটা হবে স্ট্যানাস, আর যদি SnCl4 থাকতো মানে সর্বোচ্চ যোজনী থাকতো তাহলে হতো স্ট্যানিক। তাহলে বলবো স্ট্যানাস ক্লোরাইড, আর SnCl4 থাকলে স্ট্যানিক ক্লোরাইড। গোল্ড দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। 3 অনু স্ট্যানাস ক্লোরাইড আসবে। এরা সবাই হচ্ছে কোথায়? জলীয় দ্রবণে। এরা সবাই একোয়াস, জলীয় দ্রবণে থাকবে। এবার আমরা কি করব স্যার? এখান থেকে ভালো করে একটু আমরা দেখব যে 3 অনু স্ট্যানিক ক্লোরাইডে পরিণত হয়েছে। ভালো করে খেয়াল করতে হবে, 3 অনু স্ট্যানিক ক্লোরাইড, আর হচ্ছে 2 অনু শুধুমাত্র গোল্ড সলিড হিসেবে পড়ে আছে। ঠিক আছে? এখন এটা তো সলিড না স্যার, যতই সলিড থাকবে এটা আমরা কি বলতে পারি? সলিড মানে হচ্ছে সলভেটেড বা মিশ্রিত বা দ্রবীভূত থাকতে হবে। তার মানে এটাকে আমরা বলবো সল। এটাকে কি বলবো? সল বলবো। এবার একটু মিলাম, কেন আমরা বিজারণ পদ্ধতির মেকানিজম বলছি? মাথায় রাখতে হবে জারণ মানে কি? ইলেকট্রন দান, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ক্লিয়ার? তাহলে এই আমার এই বিক্রিয়া যদি ইলেকট্রন গৃহীত হয় তাহলে বলতে পারবো এটা বিজারণ। দেখতে হবে, একটু খেয়াল করব, এখানে স্ট্যানাস থেকে স্ট্যানিক, একটা ক্লোরিনের হচ্ছে -2, সরি একটা ক্লোরিনের জারণ মান -1, তাহলে দুইটা ক্লোরিনের -2, আর এখানে কত হয়েছে? চারটা ক্লোরিনের জন্য -4। এবার একটু চিন্তা করেন, ক্লোরিন সে হচ্ছে দুইটা ক্লোরিন ছিল মাইনাস করে, মানে -2 হইছে, এখানে কি হইছে? -2। সে করছে কি পরবর্তীতে আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। বুঝেন, দুইটা গ্রহণ করে পরে কি হইছে? আপনার এই হচ্ছে যে টোটাল আমার হচ্ছে কি 4টা,
আমার ক্লোরিন মাইনাস হয়েছে, মাইনাস হওয়ার পরে আমার সেটা কি যার মান হচ্ছে -4। এখন দেখেন -2 মানে কি? -2 মানে হচ্ছে দুটো আমি গ্রহণ করছি, আর -4 মানে কি? দুটো তো ছিলই আমার কাছে, আরো অতিরিক্ত দুইটা গ্রহণ করছি, তার মানে কি আমার বিজারণ হয়েছে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? যে বিজারণ বলবো। এটাকে কি বলবো? বিজারণ বলবো। এখন এই বিজারণ পদ্ধতির সাহায্যে কি পাইছি স্যার? আমরা গোল্ড সল্ট পাইছি। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলতে পারি যে গোল্ড সল্ট, গোল্ড সল্ট। ওকে, ঠিক আছে। খুব সম্ভবত এই বিক্রিয়াটা আমাদের একটু কঠিন লাগছে, ভালোভাবে পরিষ্কার হয়নি। এই বিজারণ পদ্ধতির আরেকটা আমরা বিক্রিয়া এখন দেখব, সবাই মনোযোগ দিয়ে দেখব এবং হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। এই যে বলতেছে 2 অণু আর হচ্ছে আমার এখানে কি আছে? 4 অণু স্ট্যানাস ক্লোরাইড, সবগুলোই হচ্ছে জলীয় দ্রবণে। দেখেন প্লাটিনাম টেট্রাক্লোরাইড কয় অণু? 2 অণু, আর 4 অণু স্ট্যানাস ক্লোরাইড। এখন একটু শোনেন, একটা বিক্রিয়ার প্রথমে যেটা করতে হবে আপনাদের, এগুলো লিখব না, মানে প্রথমে তোমাদের সমতার দরকার নাই। প্রথমে হচ্ছে আমরা বিক্রিয়কগুলো লিখে নেব, কি কি বিক্রিয়ক আছে এবং সেখান থেকে কি কি উৎপাদ তৈরি হয়েছে সেগুলো কিন্তু মুখস্থ। রাসায়নিক সমীকরণ ঠাড়া মুখস্থ, মানে কোন কোন যৌগগুলো থেকে কোন কোন যৌগ উৎপন্ন হবে এগুলা সব মুখস্থ। এগুলাতে কোনো মানে এক্সট্রা মেকানিজম নেই, ক্যারিসমেটিক বিহেভিয়ার নেই। সো এখান থেকে আমাদের শিখে নিতে হবে যে অবশ্যই সে কি করবে? স্ট্যানিক ক্লোরাইড তৈরি করবে, আর হচ্ছে আমার শুধুমাত্র প্লাটিনাম যে ধাতুটা আছে এটা হচ্ছে কি এখানে আমার সল হিসেবে পড়ে থাকবে। ক্লিয়ার? এখন আমরা নিজেরা সমতা করব। কেন? এখানে আছে 4টা আর এই জায়গায় আছে 4 আর 2 কত? 6। তাহলে তো সমস্যা, সমস্যা না? তাহলে আমরা কি করতে হবে? এই জায়গায় আমি যদি এখানে 2 দেই তাহলে 2 গুণে কত? 4, আর এখানে 4 8। এখানে আমরা 2 দিলে কি হবে? এরকম করব না যে এখানে আমরা হইছে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে 2 দিলাম, 2 দেওয়ার পরে আমার 2 গুণে 4 আর 4 8, ভালো কথা। এখানে 2 দাও, তাহলে 3 আসে কয়টা? দুইটা, ভালো কথা। কিন্তু আমার প্লাটিনাম কয়টা? এখানে একটা চলে আসে নাকি? তার মানে কি সমতা হয়ে গেছে? দেখেন 2 দিলে 2SN, ফাইন। 2 গুণে 4টা ক্লোরিন আর 4টা ক্লোরিন 8টা ক্লোরিন, 4 গুণে 8টা ক্লোরিন, আর হচ্ছে আমার প্লাটিনাম পড়ে থাকতো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে, খুব সুন্দর। অথবা বইয়ে যেভাবে করছে, বইয়ে করছে হচ্ছে এখানে 4 অণু স্ট্যানাস ক্লোরাইড দেবেন, এখানে 2 অণু প্লাটিনাম টেট্রাক্লোরাইড দেবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে আমার 4 অণু স্ট্যানিক ক্লোরাইড আর এখানে 2 অণু প্লাটিনাম চলে আসে। একই তো, 2 আর 4 এ 2 দিয়ে ভাগ করেন, ভাগ করলে এখানে 1 আসবে, এখানে 2 আসবে। আবার 4 আর 2 এর 2 দিয়ে ভাগ করেন, এখানে 2 আসবে, এখানে 1 আসবে। এক কথায় আমাদের আগের সমতাও ঠিক আছে, এখনকার সমতাও ঠিক আছে। মূল কথা হচ্ছে আমরা দেখতে হবে এটা বিজারণ কিনা। দেখেন এখানে হচ্ছে -2 ক্লোরিন, এখানে হচ্ছে -4। সো -2 মানে দুইটা আগেই ইলেকট্রন নিয়ে নিছিল, গ্রহণ করছিল, এবার অতিরিক্ত আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে বিজারণ প্লাস। এটা হচ্ছে আমার প্লাটিনামের সল, শেষ বিজারণ পদ্ধতি। আচ্ছা, এখন আরেকটা নতুন জিনিস দেখবো আমরা, হচ্ছে 2 অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে দেখেন 2 অণু গোল্ড ক্লোরাইড, এটা একোয়াস হিসেবে আছে, প্লাস হচ্ছে আমরা কি করব? মিথানল দিব আর হচ্ছে পানি দিব। এই যে দেখেন 3 অণু আমরা হচ্ছে এই যে HCHO, এটাকে বলে মিথানল। এটা হচ্ছে এটা কি বলে? মিথানল নিব, আর হচ্ছে আমরা কি নিব? সাথে পানি নিব। সাথে আমরা কি নিব? সাথে হচ্ছে আমরা 3 অণু পানি নিব মিশ্রণ। নেওয়ার পরে রিঅ্যাকশনটা কি হবে? নেওয়ার পরে রিঅ্যাকশনটা হবে এই যে HCOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড।
তারপরে উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তারপরে উৎপন্ন হবে আমার অবস্থাগুলো দেখতে হবে কি অবস্থা আছে, একুয়াস একুয়াস সল। তারপর হচ্ছে শুধুমাত্র আমার গোল্ড চলে আসবে, এটা চলে আসবে সল হিসেবে। এই যে দেখেন এটাকে বলে গোল্ড সল, এটাকে কি বলবো, গোল্ড সল। কিভাবে প্রস্তুত করে, এই যে এখানে নিছি, এখানে নেওয়ার পরে স্যার এই জায়গায় তো সমস্যা, তাহলে আপনি 3 দিয়ে দেন, দিলে 3টা H, এটা হয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কয়টা আছে, এই যে 3 দুগুণে 6, তার মানে 6 দিতে হবে। হাইড্রোজেন এখানে আমরা অটোমেটিক এই যে 3 দুগুণে এই আলাদা করে 6 ঠিক আছে। যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমরা তো এখানে 2 থাকে, গোল্ড সল পাইছি, পাই নাই, আমাদের কাজ শেষ। শেষ না স্যার, বিপদ তো এই জায়গায় রয়ে গেছে। কিরকম বিপদ, মিথানোইক অ্যাসিড এটা কোনো ধরনের কোনো ক্ষতি করবে না, ক্ষতিতে আসবে না। গোল্ডের আমাদের দরকার, আমরা পেয়ে গেছি, এটা তো আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি, সমস্যা নেই। কিন্তু এই যে ভদ্রলোক দেখেন ঠিক মাঝখানে চুপিসারে বসে আছে, কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে কিন্তু তীব্র অ্যাসিড। এখন সে অচিরেই গোল্ডকে ধরে নষ্ট করে ফেলবে। মজা না, খুব মজা। তাহলে যে পরিশ্রম করে বিক্রিয়া ঘটাইছি সেই বিক্রিয়াটা আমাদের নষ্ট হয়ে গেল, তাহলে আমাদের লাভ কই হইল, কিছুই হলো না। এখন যেটা করতে হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমাদের নষ্ট করে দিতে হবে, যেন সে গোল্ডকে নষ্ট না করতে পারে। তাহলে কি করতে হবে, এই জায়গায় এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে এখানে অল্প পরিমাণ পটাশিয়াম কার্বনেট মিশিয়ে দেব। কি মিশিয়ে দিব, পটাশিয়াম কার্বনেটটা মিশিয়ে দেব। পটাশিয়াম কার্বনেট মিশিয়ে দিলে কি হবে স্যার, এই যে পটাশিয়াম আর ক্লোরিন মিলে হচ্ছে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড সৃষ্টি করবে, যে লবণ চলে আসলো। আর হচ্ছে এখান থেকে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে, আর হচ্ছে আমরা এখান থেকে পানি সৃষ্টি হবে। CO2 দিয়ে দেন, আর একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন দিলে পানি, বাস। এই যে দেখেন লবণ চলে আসলো, লবণ চলে আসলো। এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, কিরকম, এটা হচ্ছে প্রথম ধাপ, প্রথম ধাপ লিখে দিলাম। এবার আসে আমি লিখবো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে সেটাকে, এটা অ্যাকুয়াস হিসেবে আছে, এটাও কি আছে, অ্যাকুয়াস হিসেবে আছে, এটাকে অবশ্যই আমরা কি করব, পটাশিয়াম কার্বনেট মিশিয়ে দেব, একটা ক্ষারীয় দ্রবণ আর কি। তো মিশিয়ে দেওয়ার পরে কি হবে, আর 2 অণু লবণ তৈরি হবে জলীয় দ্রবণে, না লবণটা হবে কঠিন অবস্থায় থাকবে, আর হচ্ছে আমরা এখানে কি হবে, পানি উৎপন্ন হবে, আর হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, বাস। তাহলে লবণ তো আমার প্রশমিত বস্তু, সো আমাদের এই যে গোল্ড সল যেটা আছে সেটা কি আমাদের মানে এটা সুরক্ষিত রয়ে গেল, বাস হয়ে গেল। এখন এই যে গোল্ড সল তৈরির যে প্রক্রিয়াটা, এটা অবশ্যই আমরা বইয়ে আজকে স্টার্ট দিয়ে রাখবো, কারণ এই এটা নিয়ে হচ্ছে এমসিকিউ আসে আমাদের, হচ্ছে এইচএসসি পরীক্ষাতেও আসবে প্লাস ভর্তি পরীক্ষাতেও আসবে। এখন আমরা দেখব শেষ পদ্ধতি, জারণ পদ্ধতি। জারণ পদ্ধতি, জারণ পদ্ধতিটা কেমন একটু বুঝেন। এতক্ষণ আমরা কাদের নিয়ে আলোচনা করছি, ধাতু, ধাতব মৌল নিয়ে কথা বলছি না, গোল্ড, আয়রন, সিলভার, সবগুলো ধাতু। এখন আমরা অধাতব মৌল নিয়ে কথা বলবো। তাহলে অধাতব মৌলগুলোর সল যদি আমরা প্রস্তুত করতে চাই, তাহলে একমাত্র আমাদের জারণ পদ্ধতিকেই অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে জারণ পদ্ধতিতে অধাতব মৌলের সল উৎপাদন করা হয়, অধাতব মৌলের সল উৎপাদন করা হয়। ক্লিয়ার? কেমন, আমরা একটা বিক্রিয়া দেখব। দেখেন হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা আছে না, এখানে আমরা হচ্ছে ব্রোমিন Br2 লিকুইড দিয়ে দিব, লাল বর্ণের তরল, এটার কালার হচ্ছে লাল, তরল দিয়ে দিব। দিয়ে দিলে কি হবে স্যার, এখানে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা ব্রোমিন আছে, আছে না? তার মানে হচ্ছে 2 অণু হাইড্রোজেন ব্রোমাইড এর জলীয় দ্রবণ সৃষ্টি হবে। দেখেন ব্রোমিক অ্যাসিড সৃষ্টি করলো, আচ্ছা। আর এই যে দেখেন আমার সালফারটা চলে আসলো,
এই যে শুধুমাত্র সালফার চলে আসলো, এই সালফারটা আমার সল হিসেবে চলে আসলো, বাস সলভেটেড। মনে থাকবে সল নিয়ে যেন আমাদের কোনো কনফিউশন না থাকে। সল মানে হচ্ছে সেটা ধাতব অবস্থায় বা অধাতব অবস্থায় আমার ওই দ্রবণে আলাদাভাবে মিশ্রিত থাকবে, দ্রবীভূত থাকবে, যেখান থেকে আমি ওটাকে সরাই নিয়ে আসতে পারবো। সেটা আমি পদক্ষেপ হিসেবে নিয়ে আসি বা অন্য কোনো পাতনের মাধ্যমে নিয়ে আসি, সেটা নিয়ে আসতে পারবো, কিন্তু কথা হচ্ছে সেটা কি থাকবে, সলভেটেড থাকবে, মানে সল হিসেবে থাকবে। ওকে, আরেকটু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখেন, এটা যদি পানিতে একদম মানে মিশ্রিত অবস্থায় থাকে তখন এই সলটাকে আবার হাইড্রোসল বলা যায়। তাহলে আমাদের প্রশ্নপত্রে যদি বলে দেওয়া থাকে যে সালফারের হাইড্রোসল কোনটি, তাহলে আমরা কখনোই ঘাবড়াবো না। ঘাবড়াবো না। হাইড্রোসল মানে হচ্ছে সালফার যদি পানিতে মানে সম্পূর্ণরূপে মেশানো থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোসল। বলতো এখন যে সালফারটা উৎপন্ন করছি সেটাও তো আমার কোথায়, হাইড্রোজেন ব্রোমাইডের জলীয় দ্রবণে মিশ্রিত আছে। এখন হাইড্রোজেন ব্রোমাইডের জলীয় দ্রবণে পানি আছে না, পরোক্ষভাবে তো পানি আছেই। তার মানে সে সূক্ষ্মভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সালফার কোথায়, হাইড্রোব্রোমিক অ্যাসিডে মিশ্রিত আছে। হাইড্রোব্রোমিক অ্যাসিডের কোথায় মিশ্রিত আছে, পানিতে মিশ্রিত আছে। কিন্তু এখানে পানিটা ধরা যাবে না। যদি পানিতে মিশ্রিত থাকতো তাহলে এখানে ডাইরেক্ট পানি থাকতো, হাইড্রোজেন ব্রোমাইডের পরিবর্তে H2O থাকতো, তখন সেটাকে আমরা এখানে লিখতাম যে হাইড্রোসল। ওকে, লাস্ট আমরা এখন পড়ব যে গোল্ড সল। গোল্ড সল আমাদের কিন্তু এই আপনার হচ্ছে দ্রাবক কি বলে বিরুদ্ধাচরণ করে যে কলয়ের কণাগুলো আছে সেগুলোর তৈরি প্রক্রিয়া শেষ। এখন আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখব। একটা হচ্ছে গোল্ড সল। ওকে, ঠিক আছে। গোল্ড সলটা কেমন থাকে, ধরে এই যে এরকম থাকে, থাকে না, আয়রন থাকে না। ওকে ফাইন, খুব ভালো কথা। এখন একটু বুঝেন, আমরা একটু চিন্তা করি, এই যে গোল্ড, ঠিক আছে, এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড দিছি, দেওয়ার পরে স্ট্যানিক ক্লোরাইড তৈরি করছে আর হচ্ছে গোল্ড তৈরি করছে। খুব ভালোভাবে আমরা মনোযোগ দেব। তিনটা ক্লোরিনের জন্য -3 জারণ মান, আর শূন্য করতে গেলে কোন যৌগের কোন একটা যৌগের জারণ মান হয় 0। যদি 0 না হয় তাহলে সেটা যৌগ হয় না, ভুল যৌগ। তাহলে এটাকে 0 করতে লাগবে আমার +3। তাহলে এখানে গোল্ডের জারণ মান কত, +3, মানে 3টা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। বাস, এইখানে সে কি করছে একটু বোঝান তো, এইখানে জারণ মান তার 0। মাথায় রাখতে হবে, কোন পরমাণুর জারণ মান সর্বদা 0 হয়, কোন অণুর জারণ মান সর্বদা 0 হয়। কেমন, এখানে যদি Cl2 থাকতো তাহলে এটার জারণ মান কি 0, কারণ সে ক্লোরিন। দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে, এই যে দেখেন দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে। একটা ক্লোরিন যদি দেয় আর একটা ক্লোরিন নেয়, নিজেদের মধ্যেই সে নিজের মধ্যেই নিচ্ছে আবার দিচ্ছে। এখানে কোনো ধরনের কোনো এদের যে নেওয়া দেওয়ার যে রূপটা আছে, অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নের যে প্রকটতা আছে সেটা দৃশ্যমান হবে না। এই কারণেই কোন একটা পরমাণু বা একটা হচ্ছে বিশুদ্ধ অণুর জারণ মান সবসময় 0 হয়। তাহলে এখন আপনি বলেন, চিন্তা করেন যে গোল্ড সে কি করছে, 3টা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে, এই যে দেখেন জারণ আধানে পরিণত হয়েছে। এবার আধানটা কি করছে, এই যে 3+ আধানটা পরবর্তীতে সে আবার 3টা ইলেকট্রন গ্রহণ করছে, করে একদম পরমাণুতে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে বিজারণ। তার মানে কি বিজারণ, অক্সিডেশন আর হচ্ছে রিডাকশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন চিন্তা করেন, সে কি করছে, 3টা ইলেকট্রন গ্রহণ করে নাই, করছে। সে যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তখন কি অবস্থা, চিত্রটা কেমন আসবে, চিত্রটা আসবে এই যে গোল্ড 3+ আছে,
এর চারপাশে প্রচুর ইলেকট্রন সমান আসতে থাকবে, প্রচুর ইলেকট্রন এভাবে কাছাকাছি আসতে থাকবে, কাছাকাছি কি করতে থাকবে, আসতে থাকবে। তখন গোল্ডের চারিত্রিক বৈশিষ্ট্য কি, সে ক্যাটায়ন তৈরি করছে, কিন্তু আসলে সে তার যে নিজের ক্যাটায়নের যে বৈশিষ্ট্যটা সেটা দেখাতে পারবে না। তখন সে এই যে ঋণাত্মক আধানগুলোর বৈশিষ্ট্য দেখাবে। কিভাবে পারবে আপনি বলেন? একটা ব্যক্তির যদি তিনটা ব্যক্তি মিলে তিন দিক থেকে ধরে তাহলে সে নড়তে পারবে? যদি সে কারাতে না জানে পারবে না। সো যদিও সে ধনাত্মক আধান বিশিষ্ট, কিন্তু চেহারাটা প্রকাশ করবে তার বাইরে যে ইলেকট্রনগুলো আছে, অনেকগুলো ইলেকট্রন, এই ইলেকট্রনের রূপটা প্রকাশ করবে। এর জন্য বলা হয় গোল্ড সলকে, এই যে এর জন্যই বলা হয় গোল্ড সল। এটা শুধু গোল্ড সল না, শুনেন, ধাতুর যে সলগুলো আছে, ধাতুর সল সমূহ সবগুলাই হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট। কনফিউজিং একটা ব্যাপার, ক্লিয়ার? ঠিক আছে। এখন অধাতুর স্থল দেখছি না, একটু অধাতুর স্থল দেখছি, তারপরে সে কোন আধানযুক্ত হয়? অধাতু সমূহের স্থল কিরকম হতে পারে? ধরেন এই যে আমাদের একটা বিক্রিয়া সালফার উৎপন্ন হয়েছিল, হাইড্রোজেন সালফাইড ব্রোমিন। ধরেন এই যে Ag2, তারপরে হইছে আমাদের কি S3, এই যে দেখেন সিলভার সালফাইড। এখানে কি হইছে, সালফারের হচ্ছে আপনার তিনটা সালফার আছে নাকি? তাহলে তিনটা সালফার, একটা সালফার যদি -2 করে হয় যার মান, তাহলে তিনটার জন্য -6, তাহলে শূন্য করতে লাগবে আমরা কত, +6। তাহলে দুইটা সিলভারের জন্য যদি +6 হয়, তাহলে একটা সিলভারের জন্য হবে +3। ওকে, এখন ভালো করে দেখেন, সালফার এই যে 2 এই যে -2, তাহলে সালফারের স্থল তো ঋণাত্মক আধান যুক্ত হওয়ার কথা, কিন্তু না স্যার, সে তো প্রকাশ করতে পারবে না। কেন? ওই যে দেখেন দুইটা সিলভার পরমাণু কি করতেছে, তারে ওই যে দেখেন ইলেকট্রন দিয়ে তারে সমানে কি করতেছে, চাপ দিক থেকে এই যে আটক রাখতেছে। আশেপাশে সিলভার আছে, আশেপাশে কি আছে, সিলভার আছে, আশেপাশে মনে করেন সিলভারই আছে, ধরেন এটা হচ্ছে আশেপাশে সিলভারই আছে। আর সিলভার তো স্যার কি, এখানে আমার 3+, এখানে কি 3+, তার মানে হচ্ছে যেটা বুঝতে হবে, অধাতু সমূহের স্থল হচ্ছে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, তার চারপাশে যা আছে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে না, হচ্ছে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ যুক্ত। আচ্ছা, আমরা এরপর হচ্ছে একটু ডিকশনারিতে দেখবেন, অ্যাপসে দেখবেন বা গুগলে দেখবেন যে সল ওয়ার্ডটা যে আছে, এটার লেখা আছে যে অতি ক্ষুদ্র কণা, অতি ক্ষুদ্র কণা। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু বলি, আমরা বাইরের দেশের ব্লগ দেখি, আমরা কি দেখছি যে, হ্যাঁ মনে পড়তেছে, দুবাইয়ে পাওয়া যায় চা, পাওয়া যায় চা কি, স্বর্ণের চা, বুঝেন? অর্থাৎ দুধ চায়ের মধ্যে যেমন উপরে দুধের স্বরটা থাকে, ওখানে স্বর থাকে, স্বরের মধ্যে স্বর্ণের কণা থাকে। স্বর্ণের কণা কি আমাদের পেটে হজম হবে? অবশ্যই না, সে যেহেতু কঠিন। তাহলে আপনাকে বুঝতে হবে, এই যে গোল্ডের যে সলগুলো আছে দ্রবীভূত অবস্থায়, অতি ক্ষুদ্র 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 মিহি কণাগুলো আছে, এগুলো হচ্ছে ওখানে কলয়েড হিসেবে মিশ্রিত থাকে, যে কারণে আমরা কি করি, পান করি, পরবর্তীতে আমাদের হজম হওয়ার জন্য খুব একটা বেশি সমস্যা হয় না। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বিলাসী মানুষের বিলাসী খাবার। ক্লিয়ার?
যাই হোক, আজকে আমাদের পড়া মোটামুটি এ পর্যন্তই হয়েছে। তাহলে আমরা একটু রিপিট করি কি কি পড়ছি। প্রথম পড়ছে হচ্ছে যে সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণে আপনার হচ্ছে দ্রবের কণাগুলো থাকে 0.1 থেকে 2 ন্যানোমিটার অবধি। তাহলে তারা মিশে যাবে, তাদেরকে আপনি পার্থক্য করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে 0.1 থেকে 2 ন্যানোমিটারের উপরে পরমাণুর আকার চলে গেছে, তাহলে স্যার এগুলোকে আপনি খালি চোখে দূর থেকে আলাদা করতে পারবেন, দেখতে পারবেন। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, ঘি। দেখবেন যে দানাদার ঘি আছে, ঘিয়ের কণাগুলো ভাসতেছে, মধু ভাসতেছে। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে অসমসত্ব মিশ্রণ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কলয়েড, একটা সাসপেনশন, একটা কোয়াগুলেশন। এর মধ্যে আজকে আমরা কি পড়ছি? কলয়েড পড়ছি। কলয়েড জিনিস, কলয়েড কাকে বলে পড়ছি, কলয়েডের প্রকারভেদ পড়ছি, কলয়েডের বৈশিষ্ট্য পড়ছি। এরপর হচ্ছে কলয়েড যে তৈরি করে সেটা কোন তত্ত্বের উপর তৈরি হয়। দুইটা তত্ত্বের উপর, একটা হচ্ছে ব্রাউনীয় তত্ত্ব গতির জন্য, আর হচ্ছে যে কারণে সহদক্ষ হিসেবে জমা পড়ে না। আর হচ্ছে কি পড়ছি আমরা? কার থিওরি পড়ছি, টিন্ডাল প্রভাব পড়ছি। টিন্ডাল প্রভাবের কারণে সে কি হয়, পানিতে মিশে থাকা যে কলয়েড ধর্মী যে কণাগুলো আছে সেগুলো হচ্ছে অন্ধকারেও জল করে, তবে সবগুলো না। আচ্ছা, এটা টিন্ডাল প্রভাবের কারণে। এরপর আমরা কি বললাম যে কলয়েড ধর্মী কণা 2 প্রকার, একটা দ্রাবক আকর্ষী, একটা দ্রাবক বিকর্ষী। এর মধ্যে দ্রাবক বিকর্ষী নিয়ে আমরা আমাদের এই এইচএসসি তে হচ্ছে আমাদের পাঠ্যসূচি। তো দ্রাবক বিকর্ষী কলয়েড কণাগুলো আমরা কিভাবে প্রস্তুত করব আমরা বললাম 3টা প্রকার করলাম। একটা কি করছি আমরা, যে বিভাজন পদ্ধতি, তার আরেকটা নাম হচ্ছে কি পেপটাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে ভেঙে ফেলবে। আর দ্বিতীয় পদ্ধতি আমরা কি বললাম, যে বিজারণ পদ্ধতি। সবগুলোতে কি উৎপন্ন হচ্ছে, একটা কমন বিষয় আমরা জানতে পারছি, সল উৎপন্ন হয় মিশ্রিত। ঠিক আছে, তৃতীয়ত বললাম আমরা কি জারণ পদ্ধতি বললাম। আচ্ছা, এর মধ্যে আমরা একটা বললাম যে গোল্ড সলে আপনার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। যখন আমরা মিথানল আর হচ্ছে 3 অণু পানি দেই, তখন এই গোল্ডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে, স্বাভাবিক যেহেতু সে সক্রিয় অ্যাসিড নষ্ট করে ফেলবে, এর জন্য তাকে আমরা কি করতে হবে, তাকে আমরা নষ্ট করে ফেলবো, মানে সরিয়ে ফেলবো। এর জন্য পটাশিয়াম কার্বনেট দিয়ে দিছি, সুন্দর করে সে লবণ প্রশমিত হয়ে লবণ তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানি তৈরি করছে। এই হচ্ছে আমাদের। আর হচ্ছে টুকটাক কথাবার্তা বললাম কিভাবে পড়াশোনা করতে হয়। তারপরে হচ্ছে আমরা আমাদের পাঠ্যসূচির বাইরে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করলাম, খুব ক্ষুদ্র তথ্য। এগুলা তোমরা ইচ্ছা করলে আমাদের যে গুগল আছে, গুগলও করতে পারো। তারপর হচ্ছে আমাদের ইউটিউব আছে, ইউটিউব করতে পারো। সবচেয়ে বেটার হবে আমাদের ক্লাসটা করার পর তোমরা ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পরে কলয়েডের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ কলয়েড সাবস্টেন্সেস, এটা লিখে সার্চ দিবা। দেখবা যে অনেক ধরনের রিঅ্যাকশন চলে আসছে ভিডিও, অথবা বিভিন্ন 3D অ্যানিমেশন চলে আসছে বিভিন্ন লিকুইড সাবস্টেন্সের বা সলিউশনের। সেগুলো যদি তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের আরো ভালোভাবে কি হয়ে যাবে, এই কলয়েড সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে সাসপেনশন আর কোয়াগুলেশনের জন্য আমরা হচ্ছে ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে আমাদের পরবর্তী ক্লাসে সবাই কি করব, অংশগ্রহণ করব। এবং আমাদের বন্ধু বান্ধবী বা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা হচ্ছে যে আমরা মনে করব যে তাদের জন্য ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তাদেরকে কি করব আমরা, পরবর্তী ক্লাসের জন্য আমরা তাদেরকে বলবো যে আমাদের হচ্ছে কি বলে কিশোরগঞ্জস্থ পৌরসভা মোড়ে অবস্থিত পিয়াস স্যারের ক্যাম্পুর একাডেমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইন ক্লাস আছে। অনলাইন ক্লাসে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো পড়ানো হয়। তো তাদের যদি মনে করো তোমাদের উপকার হচ্ছে, এরকম যদি উপকারী হচ্ছে এরকম মনে হয়, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে কি করবা, বিষয়টা শেয়ার করবে এবং তাদেরকেও ক্লাসে আসার জন্য কি করবা, বলবা। হচ্ছে তাদেরকে ইনফরমেশনটা কান পর্যন্ত পৌঁছায় দেবা। জাস্ট একটা সাজেশন। দেখো, তোমাদের একটা সাজেশন বা আমার পক্ষ থেকে একটা সাজেশন তোমাদের জীবন বদলাই দিতে পারবে। আমার পক্ষ থেকে না, প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে একটা সাজেশন যেমন স্টুডেন্টের জীবন অনেকটা হচ্ছে চেঞ্জ করে দেয়, আপডেট করে দেয়, তেমনি একজন স্টুডেন্টের একটা সাজেশনও কিন্তু একজন টিচার বা হচ্ছে শিক্ষক মণ্ডলীদের জীবনকে আরো হচ্ছে অনেক উপরের দিকে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। সো আমরা আশা করব যে আমরা সবাই মিলেমিশে কি করব, আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোলাবোরেশনে আসবো। অর্থাৎ আমরা সবাই একে অপরকে কি করব, কোলাবোরেট করব। ক্লিয়ার? মনে থাকবে। আর হচ্ছে অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের পড়াশোনাটা চালায় যেতে হবে। ঠিক আছে? পড়াশোনায় আমরা কোনো ধরনের কোনো অবহেলা করব না, কোনো ঘাটতি দেব না।
তাহলে আমাদের কি হবে, একটা বেটার ফিউচার তৈরি হবে, অর্থাৎ আমরা একটা ভালো জায়গায় চান্স পাবো, আমাদের অটোমেটিক একটা ভালো ক্যারিয়ার হবে, আমাদের দেখবো যা হচ্ছে বাদ বাকি জীবন হোল লাইফ আমাদের সুখে শান্তিতে আরামে কেটে যাবে। তাছাড়া তোমরা ভালোভাবে পড়াশোনা করলে তোমরাও পরবর্তীতে তোমাদের নেক্সট জেনারেশনকে কি করতে পারবা, ভালোভাবে পড়াইতে পারবা। বুঝতে পারছি? আর হচ্ছে যে আমাদের ক্লাসে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের বলবা, তবে অবশ্যই ওয়েল ম্যানার্ড হয়ে, মানে সাংগঠনিকভাবে বলবা, ঠিক আছে? গঠনমূলক আলোচনা করবা, গঠনমূলক সমালোচনা করবা, সেটাই প্রত্যাশা করি। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় বিদায়।